এখন শুনবেন তোমার রেডিও অডিও সিরিজ তেঁতুল পাতায় নজন। আজ ষষ্ঠ পর্ব। আগের পর্বগুলির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, ইচ্ছুক শ্রোতারা শুনে নিতে পারেন। সমস্ত কলাকুশলীর পরিচয়ও ডেসক্রিপশনেই থাকছে। আজ ষষ্ঠ পর্বে থাকছে মানিক বন্দ্যোপাধ্যায়ের রোম্যান্স গল্পটি। মূল পাঠটি অক্ষয় রেখে শ্রোতা বন্ধুদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। এবারও তাই আছে বলা যায়। ক্লাসিক বাংলা ছোট গল্পের এই আসরে রোম্যান্স কেমন লাগলো শুনে জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। আর তোমার রেডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হয়তো কিছু অনিচ্ছাকৃত ভুল থেকে গেছে, শ্রোতারা নিজ গুণে ক্ষমা করে নেবেন। আশা রাখছি গল্পের রসভঙ্গ হবে না। এই অডিও পরিবেশনার সমস্ত সত্ত্ব সংরক্ষিত। কোনো রকম পাইরেসির ঘটনা ঘটলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। শুরু হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের রোম্যান্স। কলসি কাঁখে পাতলা ছিপছিপে একটা বউ বেগুন ক্ষেতের পাশ দিয়ে বাড়ি ফিরছিল। কলসির ভারে একটু সে বাঁকা হয়ে পড়েছে। পিতলের প্রকাণ্ড কলসি, মাজা ঘষা চকচকে। বউটির পরনের কাপড়খানি ভেজা, এখানে ওখানে গায়ে এঁটে আছে, লটপট করছে। গরম পাতলা হলেও স্বাস্থ্য তার খুব ভালো। গায়ে রীতিমতো জোর না থাকলে অত বড় কলসির ভারে কোমর তার মুচকে যেতে পারত। সূর্য এখন প্রায় মাথার উপর। রোদের তাপে পায়ে চলা সরু পথটির পাশে ঘাসে ঢাকা মাটি পর্যন্ত তেতে গেছে। ভিজে গামছা ভাঁজ করে বউটি মাথায় বসিয়েছে। বেগুন ক্ষেতের পরে ছোটখাটো আম কাঁঠালের বাগান। গাছে গাছে বাগানটি জমজমাট, কিন্তু কেমন যেন শুকনো নিষ্ফল চেহারা গাছগুলোর। কয়েকটি গাছে শুধু কাঁচা পাকা দু চারটি আম ঝুলছে। বাগানের ওপাশে টিনের চাল আর দরমার বেড়ার বাড়ি আছে, টের পাওয়া যায়। গাছের ফাঁকে ভালো করে চোখ পড়ে না। বাকি তিন দিকে দূর বিস্তৃত মাঠ আর ক্ষেত। এখানে ওখানে বাড়িঘর, গাছপালার ছোটখাটো চাপড়া বসানো। বেগুন ক্ষেতের চারদিক নির্জন। দিনে রাতে সবসময় কারো না কারো এখানে কম বেশি গা ছমছম করে। বেগুন ক্ষেতের মাঝখান দিয়ে পুরনো প্যাঙাশে আলপাকার উর্দি আর কোলবালিশের সরু খোলের মতো প্যান্টলুন পরা মাঝবয়সী একটা লোক জোরে জোরে আম কাঁঠালের বাগানের দিকে চলছিল। আর বরাবর সে বউটির দিকে চেয়ে দেখছে। দাড়ি গোঁফ চাঁচা এবং কানের ডগা পর্যন্ত ঝুলপি তোলা তার লম্বা ফর্সাটে মুখে চোখ দুটি বেশ বড় বড়, ছোট হলেই মানাতো বেশি। বাগানের একটা কাঁঠাল গাছের নিচে সে বউটির পথ আটকাল। পাশ কাটিয়ে যাওয়ার পথ অবশ্য চারিদিকে অনেক ছিল। পায়ে চলা যে সরু পথটি ধরে বউটি আসছিল, সেটাও কাঁঠাল গাছের হাত তিনেক তফাৎ দিয়েই গিয়েছে। বউটি নিজেই সরে এসে তার সামনে আসায় এগোবার আর পথ রইল না। মা, সুবল বাবু যে নাম। এ তোমার কেমন ব্যবহার সুকময়ী? তোমারই বায়ে কেমন ব্যবহার সুবল বাবু? দিন দুপুরে নাগাল ধরা। দু হাতে কানা ধরে কলসিটা সে নামিয়ে রাখল। যে কাঁখে কলসি ছিল তার উল্টো দিকে বেঁকে বেঁকে সোজা করে নিল কোমরটা। সুবলের ক্রুদ্ধ নালিশ ভরা দৃষ্টি দেখে একবার সে অপরাধিনীর মতো একটু হাসল। অবহেলার সঙ্গে কাঁধে ফেলা ভিজে আঁচলটি নামিয়ে ধীরে ধীরে ভাঁজ খুলে আবার ভালো করে গায়ে জড়ালো। গোড়ায় তো ডরিয়ে গেলাম, কোন মুখ পোড়া উঁকি মারছে গো। শেষে দেখি মোদের সুবল বাবু। নিশ্চিন্দি হয়ে তখন সাঁতার কেটে চান করলাম। আমার জন্যে শীত তো আমার জন্যে কাল ফিরে যেতে হলো তোমায়। কাল তো প্রথম নয়, ফিরেই তো যাচ্ছে। এলে না কেন কাল? রাত দুপুর তক শিরিস্তলায় মশার কামড় খেলাম। মা মনসা না করুন। দুহাত জড়ো হয়ে সুবলের কপালে ঠেকে গেল। সাপের কামড়ে মরবো একদিন। বালাই ষাট, কিন্তু কি করি, তেনা যে ফিরে এলো গো। একবার জানান দিয়ে তো যেতে পারতে। সবাই ঘুমোলে পর ঘুরঘুটি আঁধারে একটা মানুষ হাঁ করে। ঘুমিয়ে পড়লাম যে, ওনার সাথে ঝগড়া করে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়লাম। ঝগড়া হলো? বেশ বেশ, তা ঝগড়াটা হলো কি নিয়ে?
স্বামীর সাথে মেয়ে মানুষের আবার কি নিয়ে ঝগড়া হয়? শাড়ি গয়না নিয়ে। তুমি যত শাড়ি গয়না চাও। ইস, ফতুর হয়ে যাবেন তো। ছায়ায় চাপা আলো লেগে সুখময়ীর পান খাওয়া দাঁতের ঘষা মাজা অংশগুলিতে ভোতা চকমকি খেলে গেল। ফতুর না হয় হলে, মোটরে ফতুর হতেই তো চাইছো তুমি 1000 বার। কিন্তু শাওরির স্বামী যখন শোধাবে মোকে, ও বউ শাড়ি গয়না কোথা পেলিল, কি জবাব দেব শুনি? বলবো নাকি কুড়িয়ে পেয়েছি গো, ঘাটের পথে কুড়িয়ে পেয়েছি? তার চেয়ে এক কাজ করো না, শিরিষতলায় মশার কামড় খেয়ে তোমারও কাজ নেই। শাড়ি গয়না পরে বেড়ালে কেউ যে শুধাবে তাতেও মোর কাজ নেই। এমন কিছু করো। সুবলের মুখখানা লম্বাটে হয়ে গেল। তা জানি, তোর শুধু গয়না শাড়িতে মন। না গো না, গয়না শাড়ি আমি চাই নে, আমার মনটি তোমার। তাই যদি হতো সুখী। হতো মানে? তুমি ভাবো গয়নার লোভে তোমায় মন দিয়েছি? কত গয়না দেবে তুমি? কত মুরত তোমার? কলকাতায় নিজে সেজবাবু সোনায় মুড়িয়ে রানী সাজিয়ে রাখতে চেয়েছিল, তা গিয়েছি আমি? আমি বলি না, যাকে মন দিয়েছি তার সাথেই চুলোয় যাব। চুলোয় যদি যাই। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? না বেশ তো, চলো না এক্ষুনি যাই। এক কাপড়ে এক্ষুনি গিয়ে গাড়ি ধরি 3টের। তুমি ফকির, আমিও ফকির। পাতার ফাঁক দিয়ে সুবলের সর্বাঙ্গে চাকা চাকা আলো আঁকা হয়ে গেছে। ভিজে গামছা দিয়ে সুখময়ী তার মুখ আর ঘাড়ের ঘাম সযত্নে মুছে দিল, কিন্তু সুবল খুশি হয়েছে মনে হলো না। সুখময়ীর কাছ থেকে এরকম ছোটখাটো আদর পাওয়ার বিশেষ দাম যেন নেই, পুরনো হয়ে গেছে। অমন যার মনে হয় সে একবারটি শিরিষতলায় আসে, কাল নিয়ে 4 বার ঠকালে আমায়। ও গো মা গো, ঠকালাম আমি তোমায়, ঠকালাম। ভেস্তে গেল তো কি করব আমি? হাত পা বাঁধা মেয়ে লোক বই তো নই, ঘরের বউ, পরের দাসী। কি ক্ষমতা মোর আছে বলো তোমায় ঠকাবো? তোমার জন্য মরণ হয়েছে আমার। কিছু ভালো লাগে না সুবল বাবু, এক দণ্ড ঘরে মন বসে না। মাইরি বলছি, কালির দিব্যি। মনে করে কি দূর চাই, ঘর সংসার ফেলে তোমার সঙ্গে পালিয়ে যাই। বড় একটা ফাঁক দিয়ে এক ঝলক রোদ সুখময়ীর মুখ ঘেঁষে কাঁধ ছুঁয়ে মাটিতে পড়েছে। আবেগ আর উত্তেজনায় এতক্ষণে যেন তার চোখ দুটি তার সেই আলোতে জলজল করে উঠল। সুবল কথাটি বলে না, উসকুস করে, আর এপা থেকে ওপায় ভর দিয়ে দাঁড়ায়। দেশ গা ছেড়ে দূর দেশে পালিয়ে যাই, দেশে কেউ মোদের চিনবে না। সব পালাই চুকিয়ে দুজনে ঘর কন্যা করি। তা হয় না সুখময়ী, চারদিকে বড় নিন্দে হবে, আর ফেরা যাবে না। কে ফিরছে হেটা? জমি জায়গা সব বেচে দিয়ে আমায় নিয়ে পালাবে? মোদের ফিরবার দরকার? মুক্তারি করে 2 পয়সা পাচ্ছি। এখানে গাছের ছায়াতে গুমোটে গরম। সুবলের কপাল ঘেমে চোখে এসে পড়তে চায়। আঙুল দিয়ে সে কপালের ঘাম মুছে ঝেড়ে ফেলতে থাকে। সুখময়ীর ভিজে চেহারায় ঘাম টের পাওয়া যায় না। আগ্রহ উত্তেজনা ফুরিয়ে দিয়ে সে শান্ত হয়ে গেছে। ঝুঁকে কাপড় তুলে সে একবার হাঁটুর কাছে চুলকে নিল। সোজা হয়ে হাঁটু চুলকানো আঙুলেরই একটা ডগা কামড়ে ধরল। ঘাড় তার কাত হয়ে গেল ভাবনায়। কলসির কানা ধরে তুলতে গিয়ে সে আবার ঘুরে দাঁড়ালো। সুখময়ীর রাগ হয়েছে। কলসি ছেড়ে পাক দিয়ে সোজা হয়ে মাথা তুলে দাঁড়ানোর ভঙ্গিটা তার ফস করে ফনা তুলে সাপের কামড়ে দিতে চাওয়ার মতো। কি মিষ্টি হাসি সুখময়ী হাসল, আর চোখে চেয়ে চেয়ে দ্বিধা সংকোচের ভঙ্গি করে। হঠাৎ এগিয়ে এসে বুক দিয়ে সে সুবলকে গাছের সঙ্গে চেপে ধরল, মুখ উঁচু করল। সুবলের মুখের কাছে কিন্তু পৌঁছল না। গাছে পিঠ দিয়ে সুবল তখন কাঠ হয়ে গেছে। মরছে তোমার মুক্তারি বড় হলো। কত কষ্টে পসার করেছি, 2 পয়সা পাচ্ছি। সুখময়ী এতক্ষণে 2 হাতে তার গলা জড়িয়ে ধরেছে। সুবল নরম হয়ে আসছে। একটা হাত তার সুখময়ীর পিঠে আশ্রয় খুঁজে বেড়াচ্ছে। তুমি না ফতুর হতে পারো আমার জন্যে? ঘর বাড়ি জমি জায়গা বেচে ঢের টাকা পাবে, ব্যবসা করে রাজা হয়ে যাবে তুমি। রানীর মতো খাটে শুয়ে আমি হাই তুলবো আর চাকরানি মাগিগুলোকে হুকুম করব। জানির ঘরে তুমি আমার জান দেখবে।
সত্যি দেখাবো, দিব্যি খাচ্ছি। আচ্ছা, তাই যাবো সুকুমি, সব বেচে দিয়ে তোমায় নিয়ে বিদেশ যাব, কিন্তু সে তো 2-4 দিনে হবে না। মুক্তারি জানো বটে তুমি সুবল বাবু। দাঁড়াও, আমি আসছি কলসি রেখে। কাঁখে কলসি তুলতে গিয়ে সুখময়ী আজ বোধহয় এই প্রথম টোলে পড়ে গেল। কলসির জল শুষে নিল মাটি, আর তার ভিজে কাপড় কুড়িয়ে নিল মাটির লাল ধুলো। অদেশে কত আছে বলে মাটি থেকে উঠে দাঁড়িয়ে ভোতা গলায় সে বলল, দাঁড়াও বাবু, একটু সাবুন আনি, নইলে মেটের রং উঠবার নয়, ফের নাইতে হবে। বাড়ির অঙ্গন শূন্য, ঘরের বাইরে কেউ নেই, বাইরে কেউ থাকেও না এ সময়। সুখময়ী রেঁধে বেড়ে খাইয়েছে সবাইকে, আর কোনো কাজ কারণ নেই। রসুই ঘরের দাওয়ায় এক তারা মাজা বাসন, ঘাটে গিয়ে বাসন মেজে এনে তবে তার কলসি নিয়ে নাইতে যাওয়ার ছুটি হয়। কলসি ভরে জলটি আনা চাই। পুবের ঘরে নটবর হুঁকো টানছে, কথা বলছে পাড়ার কানাই ধরের সঙ্গে। শাশুড়ি শুয়েছে, নটবরের বৌমরা ভাই তার সাথে পরামর্শ করছে আগামী বিয়ের। জ্যৈষ্ঠ মাসের 7ই, আসতে মাসেক সময় নেই। বাড়ির কুকুরটা উঠে এসে লেজ নেড়ে অভ্যর্থনা জানাতেই সুখময়ী তাকে একটা লাথি কষিয়ে দিল। আর সেই অবোধ প্রাণীর কেউ কেউ আর্তনাদ শেষ হওয়ার আগেই রসুই ঘরের দাওয়ায় বাসনের গাদায় আছড়িয়ে পড়ে শুরু করলো নিজের আর্তনাদ, একটু অস্বাভাবিক সুরে। ভয়ে তার গা কাঁপছিল। ও মা গো, আমার কি হলো গো? এত বড় ঘটনাটা আমার সাথেই হলো। সবাই ছুটে এলো, একসঙ্গে শুধাতে লাগলো। কুকুরে কামড়ালো নাকি? মা বউয়ের কি হলো গো? কি হলো? কি হলো আবার? বউকে জড়িয়ে ধরে নটবরের মা জুড়ে দিল কান্না। কুকুরটা তখনও কেউ কেউ করে মরছে। সুখময়ীর বুকের মধ্যে টিপ টিপ করছিল। কি থেকে যে কি হবে ভগবান জানেন। এই তার শেষ লড়াই। সুখময়ী কেঁপে কেঁপে কেঁদে কেঁদে বলল, বড্ড ভয় পেয়েছি মা, বুকটা ধরাস ধরাস করছে গো। কত বলি একলাটি ঘাটে যেতে ভয় লাগে, কেউ তো যাবে না সাথে, নইলে তুই মুখ করে সুবল মুক্ত। শুনে সবাই একসাথে চুপ হয়ে গেল। ইতিমধ্যে পাশের দুবাড়ির মেয়ে পুরুষ ছুটে এসেছিল, তারাও চুপ হয়ে গেল, জন্ম বোবার মতো। নীরবে মুখ চাওয়াচাই ছাড়া কি আর করার আছে এমন একটা অসম্পূর্ণ খবর শুনে। নটবরের মার কান্না থেমে গেছিল। প্রথমে অধীর হয়ে শুধলে, কি করেছো সুবল মুক্তার? ও বউ, বল না, কি করেছো সুবল মুক্তার? বাগানে একলা টিপে হাত চেপে ধরেছিল গো, কলসি ফেলে পালিয়েছি। ছুটতে ছুটতে আছাড় যা খেয়েছি কবার, হা দেখো। হাতের তালু আর কাপড়ে রক্ত, মাটি ও রক্তের দাগ সে দেখিয়ে দিল। কয়েকজনের চাপা নিঃশ্বাস পড়ল, একটু নিরাশার সঙ্গে। কত বড় সম্ভাবনার এই পরিণতি! শুধু হাত ধরেছিল। দুপুর জনহীন বাগানে মেয়ে মানুষকে নাগালে পেয়ে শুধু হাত ধরেছে সুবল মুক্তার। তো মামলা মোকদ্দমা হবে না, ব্যাপারটা চাপা পড়ে যাবে আজকালের মধ্যে। এ কি একটা ঘটনা! তবু সবাই ছিছি করে আর সুবল মুক্তারকে গাল দেয়। বাগানে গিয়ে তাকে শাসন করে আসার কথাটা কেউ ভাবেও না, বলেও না। শেষে সুখময়ীকেই ঝাঁঝ দেখিয়ে বলতে হয়, ও ঠাকুরপো, দাঁড়িয়ে শুধু জটলা করবে তোমরা? যাও না, দুঘা দিয়ে এসো না গিয়ে বজ্জাতটাকে। নটবরের মা বলে, চুপ কর, চুপ কর মাগি। কেন চুপ করব? আমার হাত ধরবে, তোমরা তো চুপ করে সয়ে যাবে। নটবর বলল, শালা কি আর আছে, পালিয়ে গেছে। থাকতে তো পারে, কলসি আনতে ফিরে যাব ভেবে থাকতে তো পারে ঘুপচি মেরে। যাও না একবার দেখে এসো। তখন নটবর, শশধর, নিতাই আর পাড়ার একজন সুবলকে খুঁজতে যায়। নটবরের মা চেঁচিয়ে বলে দেয়, এই কলসিটা আনিস কেউ, এই এই শুনছিস, কলসিটা আনিস। সুখময়ীকে ঘিরে মেয়েদের জটলা চলতে থাকে। চারিদিকে তারা রটাবে, তবু তারাই বলে যে এমন হইচই করা উচিত হয়নি সুখময়ীর। জানাজানি হওয়া কি ভালো? চুপি চুপি শাওরি বা স্বামীকে বললেই পারতো সে। পুকুর ঘাটে যাওয়ার সময় একজন কেউ সঙ্গে যেত। সুখময়ী শুনে যায়, কথা বলে না।
নটবরের মার চাপা আফসোস আর গালাগালির জবাবে শুধু ফোঁস করে ওঠে। সুবলকে পাওয়া গেল কাঁঠাল বাগানে, কিন্তু ধরে মারধর করার সাহস হলো না একজনের। নিতাই নেহাত বদরাগী মানুষ, সে শুধু জিজ্ঞাসা করল, বৌজির হাত ধরে টানো কেন মুক্তার বাবু? তোর তো বড় বার হয়েছে নিতাই, যা মুখে আসে তাই বলিস। শশধর মৃদুভাবে সাবধান করে দিল। আর যেন এসব না ঘটে মুক্তারবাবু। সুবল আর কথা না বলে হনহন করে এগিয়ে গেল। মুখখানা তার একটু ফ্যাকাশে হয়ে গিয়েছে, সুখময়ী ফুরিয়ে গেল, চিরতরে সরে গেল তার জীবন থেকে। একটু কলঙ্ক তার রটবে, কিন্তু তীব্র অস্বীকারের জোরে সেটা উড়িয়ে দিতে পারবে। কিন্তু যদি আবার এমন কিছু ঘটে, দুর্নাম তার জোর পাবে। বড় একটা মামলা ছিল সুবলের এ সময়, মনটা একেবারে খিঁচড়ে গেল। না, মনটা একটু শক্ত করতে হবে তার, সবে প্র্যাকটিস জমেছে। বাকি দিনটুকুতে ছোট মহকুমা শহরের চারিদিকে যে তাদের নামে ঢিঢি পড়ে গেছে, সেটা সুখময়ী টের পেল সন্ধ্যার পর, নটবরের হাতে বাখারি খেয়ে। বাকি দিনটা বাড়ির সকলে মুখ ভার করে থেকেছে, তাকে বাদ দিয়ে করেছে জটলা। বিকেলে আড্ডা দিতে বেরিয়ে সন্ধ্যের পর মুখ অন্ধকার করে নটবর ফিরে এলো। গর্জাতে গর্জাতে মা আর ভাইকে জানিয়ে দিল শহর শুদ্ধ লোক কি বলা বলি করছে, এবং খবরটা ভালো করে শুনবার আগ্রহে সুখময়ী কাছে এসে দাঁড়াতে সরু একটা বাখারি তুলে তার পিঠে কয়েক ঘা বসিয়ে দিল। সরু বাখারির বেতের মতো ধার, পিঠ কেটে রক্ত বেরিয়ে গেল সুখময়ীর। কিন্তু সে তীব্র ব্যথা তার কাছে অতিরিক্ত ঝাল খাওয়ার সুখের মতো লাগলো। কলঙ্ক তবে রটেছে, তবে এখন আর কি বাধা রইল সুবলের তাকে পালিয়ে নিয়ে যাবার? এই বদনাম সয়ে সে তো টিকতে পারবে না এখানে, আর যেতে হলে তাকে সঙ্গে নিয়ে যাবে না কেন? নটবরের মা বলল, থাক থাক, মারধর করে আর কাজ নেই। ও বউকে তো আর ঘরে রাখা যাবে না, কাল সকালে খেয়ে দিয়ে দিস। ও মামার বাড়ি যায় যাক, নদর চুলো যাক। শুনে একটু ভাবনা হলো সুখময়ের। সত্যি তাকে তাড়িয়ে দেবে নাকি? গালাগালির জন্য সে তৈরি হয়েই ছিল, তার উপর নয় কিছু মারধর হয়েছে, কিন্তু খেদিয়ে দিল তো মুশকিল। সুবলের যদি বেশি রকম রাগ হয়ে থাকে, তাকে যদি সঙ্গে নিয়ে যেতে না চায়, পুরুষের মন তো বিগড়ে যেতে কতক্ষণ। তবে তো তার একুল উকুল দুকুল যাবে, মাথা গুজবার ঠাঁই থাকবে না জগতে। মামা কি ঠাঁই দেবে তাকে? মামারও তো শুনতে বাকি থাকবে না কেলেঙ্কারির কথা। ভাবে আর সুবলের প্রেমে বিশ্বাস হারিয়ে সে পিঠের জ্বালায় কাতরায়। চুলোর ধোঁয়ায় তার চোখ জ্বলে, আর ভাতের হাড়ির বাষ্পে জগৎ ঝাপসা হয়ে যায়। আগুনের আঁচে মাঝে মাঝে শরীরটা শিউরে ওঠে, জ্বর আসবার মতো উদ্ভট শিহরণ। জল ছুঁতে গিয়ে গা ছমছম করে। জ্বর কি একটু এসেছে তাহলে তার? সকলকে ভাত দিয়ে হেসেল তুলে খাওয়ার অনিচ্ছা নিয়ে খিদের জ্বালায় কিছু খায়। রসুই ঘর বন্ধ করে কুপি হাতে উঠোন পেরিয়ে ঘরের দাওয়ায় কুপিটা নিভিয়ে রেখে ঘরে ঢোকে। চৌকিতে বসে নটবর তামাক টানছে। কাল তাকে খেঁদিয়ে দেবে নটবর। এত কাল সোহাগ করে কাল তাকে দূর করে দেবে। সুবলের সঙ্গে পালিয়ে গিয়েই বা তার কি লাভ হবে? বউকে যদি মানুষ খেঁদিয়ে দিতে পারে, দুদিন পরে সুবল কেন তাকে ফেলে পালাবে না? নটবরকে একটু নরম করার চেষ্টার কথা মনে আসে, কিন্তু সুখময়ী উৎসাহ পায় না। রাগ কমিয়ে সে কতবার নটবরের সোহাগ আদায় করেছে। কৌশল তার অজানা নয়, কোনো দিনও ব্যর্থও হয়নি। আজ সে মনে জোর পায় না। পাখারির মার খেয়েছে বলে নয়, মার খেলেও মান বাঁচিয়ে সোহাগ যাচা যায়। নিজের উপরে আজ তার বিশ্বাস নেই। নিজেকে কেমন রূপহীনা কুৎসিত মনে হচ্ছে। তার যেন কাঠির মতো সরু আর কাঠের মতো শক্ত দেহ। কি দিয়ে সে নটবরকে নরম করবে? তার চেয়ে শুয়ে পড়া ভালো। মাথা ঘুরছে, পিঠ জ্বলছে, শরীর ভেঙে পড়ছে। চুপ করে শুয়ে চোখ বুজে রাতটা কাটানো যাক। সুবল নটবর
সকলের ভরসা যখন তার ফুরিয়ে গেছে, কি আর হবে আকাশ পাতাল ভেবে। চৌকিতে উঠতে তার ভরসা হলো না, মেঝেতে মাদুর বিছাতে গেল। তখন কথা কইল নটবর। দৌড় দে, হুঁকোটা রাখ। সুখময় দুয়ার বন্ধ করে হুঁকোটা রেখে মাদুরে শুয়ে পড়ল। পিঠে ব্যথা ছিল, মনে খেয়াল ছিল না। অভ্যাস মতো চিত হয়ে শুয়েই মৃদু আর্তনাদ করে সে পাশ ফিরল। চৌকিতে বসে প্রদীপের আলোতে নটবর তাকে খানিক দেখল। পা গুটিয়ে কি অদ্ভুত ভঙ্গিতে বউটা তার শুয়েছে। পিঠে ব্যথা হয়েছে নাকি বউ? ঘোষা হয়েছে? আর মারবো না তোকে। কোন শালা আর তোর গায়ে হাত তোলে? আমায় কাল তাড়িয়ে দেবে? তোর পাগলি, ও কথার কথা বলছিল। তোকে ছেড়ে কি থাকতে পারি? সুখময়ী নিজেই স্বামীকে বুকে টেনে নিয়ে দাঁতে দাঁত লাগিয়ে চোখ বুঝল। মাদুরের ঘষায় পিঠে যেন তার করাত চলতে লাগলো অনেকগুলি। একবার অজ্ঞান হয়ে গিয়ে আবার চেতনা ফিরে এলো, তবু সে শব্দ করল না। আর্তনাদগুলি বুকে চেপে, গোঙানিগুলি গলায় আটকে রেখে দিল। নটবর ছেড়ে দেওয়া মাত্র সে পাশ ফিরল। আলো নিভিয়ে চৌকির বিছানায় শোবার সময় কর্তব্যবোধে নটবর বলল, গা যেন তোর গরম দেখলাম। জ্বর হয়েছে নাকি? একটু হয়েছে। নিজেতে কেন তবে? যাই। কিন্তু শেষ পর্যন্ত চৌকিতে সে গেল না। আলো নেভার আগে সে দেখেছে পিঠের রক্তে মাদুর লাল হয়ে গেছে। নটবর ঘুমিয়ে পড়ল অল্পক্ষণের মধ্যেই। ঘুম গাঢ় হয়ে এলো, তার নাক ডাকতে আরম্ভ করল। তখন চুপি চুপি দরজা খুলে সুখময় বাইরে বেরিয়ে গেল। রাত বেশি হয়নি, শশধর জেগে আছে, পাড়ার লোকও হয়তো জেগে আছে অনেকে। থাক জেগে, কতক্ষণ লাগবে তার সুবলকে দুটি কথা শুধিয়ে আসতে? বাগান হয়ে বেগুন ক্ষেত পার হলেই তো সুবলের বাড়ি। ডুবু ডুবু চাঁদের জ্যোৎস্না এখনো একটু আছে। বাগানের গাঢ় অন্ধকার কোনো রকমে পার হলে পথের চিহ্ন নজর পড়ে। সুখময় তরতর করে বেগুন ক্ষেতের বেড়া ঘেঁষে এগিয়ে গেল। তাড়াতাড়ি ফেরা চাই। নটবরের ঘুম ভেঙে গেলেও যাতে সহজ স্বাভাবিক বিশ্বাসযোগ্য কৈফিয়তটা দেওয়া যায়। সুবলের বাড়ির ঘরে ঘরে আলো নিভেছে। তার ঘরের পাশে গাঁদা ফুলের বাগান। একটু তার ফুলের বাগান করার শখ আছে। বাড়ির সামনের বাগানটি তার দেখবার মতো। এখান থেকে নানান ফুলের মেশানো গন্ধ নাকে আসে। প্রথম ডাকে সাড়া দিয়ে সুবল বেরিয়ে এলো। চুপ, আস্তে। আবার কেন? দেখো, তোমার জন্য কি মারটাই মেরেছে আমায়। তোমার জন্য আমার বদনাম হলো সুকুমার। কত ভালো বলতো লোকে আমায়, কত সম্মান করতো। তোমার জন্য সব গেল। চলো আমরা পালিয়ে যাই, 2-4 দিনের মধ্যে সব বেঁচে দাও। তোমার খালি বাজে কথা। সব বেঁচে মুক্তারি ফেলে কোথায় যাব? এত কেলেঙ্কারি হলো, চারিদিকে ঠিটি পড়ে গেল, তবু থাকবে? কি করে থাকবে? আস্তে আস্তে ভুলে যাবে লোকে। সুখময়ী আস্তে আস্তে পিছিয়ে আসছিল। সুবল তার হাত চেপে ধরল। শিগগির ফিরতে হবে। একটু বসে যাও। বউ মরে গেছে কবে? এতকাল বিয়ে করিনি তোমার জন্যে। একটু বসে যাও। সুবলের ঘাট বাঁধানো। মুক্তারির টাকায় সবে ঘাট বাঁধিয়েছে, এখনো কোথাও ফাটল পর্যন্ত ধরেনি। ঘাটের ধোয়া মোছা পরিষ্কার সিমেন্টও সুখময়ীর পিঠের রক্তে লাল হয়ে গেল। সমস্ত ঘাট নয়, সুখময়ীর পিঠের নিচেকার অংশটুকু। পরদিন নাইতে এসে লোকে বলল, কুকুর না বিড়াল ছানা বিয়েছে সেখানে, কিংবা বুনো শেয়াল